16ই জুন এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 31শে মে রাজ্যের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তাকে চ্যালেঞ্জ করেই বিভিন্ন মামলাকারী হাইকোর্টে মামলা করে এবং সেই মামলাই শুনল না হাইকোর্ট। বলল যেরকম চলছে, যেই প্রক্রিয়ায় চলছে রাজ্য, সেই প্রক্রিয়ায় চলতে দেওয়া হোক। যদি কোনো সমস্যা হয় এই প্রক্রিয়ায়, তাহলে আগামী জুলাই মাসে এই সংক্রান্ত মামলা আবার শুনবে হাইকোর্ট। তাহলে আবারও আপনাদেরকে বলছি যে কোনো রকম বাধা কিন্তু রইল না। কিন্তু কেন মামলাকারীরা কেন এই সংক্রান্ত মামলা করলো? চাকরিহারা শিক্ষকদের ভাগ্য কোন পথে? স্বাভাবিকভাবেই যে 2016-র যে বিজ্ঞপ্তি ছিল, পরীক্ষার যে নিয়মাবলী ছিল, এই এখন যে নিয়মাবলী প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে কিন্তু বেশ কয়েকটি বদল আনা হয়েছে। কি কি বদল? তা হচ্ছে, আগে হতো 55 নম্বরের লিখিত পরীক্ষা, এখন সেটি বাড়িয়ে করা হলো 60 নম্বরের লিখিত পরীক্ষা। যেখানে যোগ্যতার মাপকাঠিতে দেওয়া হতো 35 নম্বর, সেখানে যোগ্যতায় এখন সেটা কমিয়ে করা হয়েছে 10 নম্বর, সর্বোচ্চ 10 নম্বর। এবং সব থেকে যেটা জোর দেওয়া হয়েছে তা হলো, আগে যারা শিক্ষকতা করেছেন তাদের এক্সট্রা মার্ক এখানে দেওয়া হবে, সর্বোচ্চ 10 নম্বর সেক্ষেত্রেও থাকবে। তবে এখন প্রশ্ন, চাকরিহারাদের ভাগ্য কোন পথে? আজকে আমার শো এই নিয়েই শুরু করব। আজকে কথার কুস্তি। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিবেদিতা এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। দাদা, আপনাকে স্বাগত। আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে চাকরিহারাদের ভাগ্য কোন পথে, আজকে যেটা নিয়ে আমার শো, আমি জানতে চাইবো। দেখুন, চাকরিহারাদের যারা যোগ্য, একটা সুপ্রিম কোর্টের আপনি রায়টা দেখেছেন, সুপ্রিম কোর্টের রায়টাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, দুটো আলাদা করে দেওয়া আছে, একটা টেন্টেড আর একটা নট ফাউন্ড টু বি টেন্টেড। যারা নট ফাউন্ড টু বি টেন্টেড, ধরুন টেন্টেড যাদের বলা হচ্ছে, যারা ধরুন এই সংখ্যাটা 1201 আর 4212, মানে টোটাল 5313, এই 5313 তারা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবে না, তাদের স্যালারিও পাবে না। কিন্তু যারা নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদের বলা হচ্ছে যে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, 31শে ডিসেম্বর অবধি তাদের স্যালারি দিতে পারবে, এবং শুধু তাই নয়, তারা যদি পুরনো কোনো জায়গায় তাদের কাজ থাকে সেখানেও তারা কিন্তু জয়েন করতে পারবে, তারা চাইবে। তার মানে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তার মানে নির্দিষ্ট যদি অভিযোগ না থাকে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, তাদের দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে তাদের চাকরিটাও খাওয়ার জন্য, তাদের চাকরিটাও নিয়ে নেওয়ার জন্য যারা লড়লো, তারা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চেয়েছিল, এরা তো সর্বভুক, এই মানুষগুলো চাকরি খেয়ে নিতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য শূন্য হয়েছে, যাদের হয়ে মামলাকারীদের হয়ে, যাদের হয়ে আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেরিয়েছিল, তারা ওয়েটিং লিস্টে ছিলেন, তারা চাকরি কি একজনও পেয়েছে, তারা কিন্তু চাকরি পায়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু নিজে যেতে পারেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কোটি কোটি টাকা নিয়েছে, তারা এবং তার জুনিয়ররা যাদের হয়ে মামলা লড়েছে, তাদের হয়ে কোটি কোটি টাকা নিয়েছে। কিন্তু একজনকেও আপনি, যাদের চাকরি পেল না, মানে যারা ওয়েটিং লিস্টে ছিল, এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে তাদের জিজ্ঞাসা করবেন, তারা খুশি? তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছে, না, আমরাও চেয়েছিলাম যাতে চাকরিটা হোক। তাহলে যারা, আমি যোগ্য অযোগ্য বলছি না, সুপ্রিম কোর্টের যা রায়তে আছে তাই আমি বলছি, টেন্টেড আর নট ফাউন্ড টু বি টেন্টেড। তাহলে নট ফাউন্ড টু বি টেন্টেড যাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই, কেউ অভিযোগ করেনি, তাদের চাকরিটাকেও আপনি বাতিল করে দিলেন। কিন্তু মজার বিষয় হলো দুটো, এক, পরীক্ষা নতুন করে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে একটা তো সার্কুলেশন আপনারা জানেন এসএসসি অলরেডি করেছে নিয়োগ প্রক্রিয়া, মামলাকারীদের এখন এটাই অভিযোগ, এইটাকেও মানার জন্য, এইটাকেও আটকানোর জন্য তারা হাইকোর্টে চলে গেলেন। কারা গেলেন? ওই বটতলার উকিল, যে বটতলার উকিল সিপিএম আর বিজেপি, বাম আর রামের উকিল, তারা হাত মিলিয়ে একসাথে চলে গেলেন, যাতে আবার যদি চাকরি, মানে কোনো যদি নিয়োগ না হয়, পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ প্রক্রিয়া যদি না হয়, সেটাকে আটকানোর জন্য। এই যে সরকারের বিরুদ্ধে একটা কুৎসা, এবং তারা চাকরি কেউ পাক পশ্চিমবঙ্গে চায় না, এর জন্য এই কাজগুলো ক্রমাগত করছে। এবার শুধু চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তা নয়, এইবার যাদের সুপ্রিম কোর্টের প্রক্রিয়া তো শুরু করতেই হবে, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেটার বিরুদ্ধে গেল গিয়ে হাইকোর্টে গিয়ে বললো, হাইকোর্টে গিয়ে আজকে থাপ্পড় খেলো হাইকোর্টের মহামান্য বিচারপতি। তিনি পরিষ্কার বলে দিলেন, নিয়োগ প্রক্রিয়া কোনো হস্তক্ষেপ আদালত করবে না।
তাহলে নিয়োগ প্রক্রিয়া যেরকম চলবে চলবে। এখন ওখানে বলছেন, আপনিও বললেন আপনার শুরুর সময় যে 2016 সালের নিয়মে, আর প্রথম কথা হলো এসএসসি যেখানে বলেছে, আপনি এটা বলছিলেন যে শিক্ষাগত যোগ্যতা এবং মানে যারা লেকচার ডেমনস্ট্রেশন, ডেফিনেটলি, আর আরেকটা হলো যাদের অভিজ্ঞতার নিরিখে। পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্টের একাধিক অর্ডার আছে, আপনাকে আমি পাঠিয়ে দিতে পারি এক্ষুনি, যেখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে মার্কস আছে। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, আপনি ধরুন একটা বেসরকারি চ্যানেল আছে, এক্সপিরিয়েন্সের জন্য কি না হয় না, ভারতবর্ষ কেন পৃথিবীর এক্সপিরিয়েন্সের দাম সব জায়গায় আছে, সব ফিল্ডে আছে। কিন্তু এখানে কিন্তু এটা প্রশ্ন আছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা তো চাকরি করেননি আগে কোথাও, হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে তো তারা তো পিছিয়ে পড়ার, আপনাকে 60 নম্বর, আপনাকে আপনার 60 নম্বরে আপনার রিটেন টেস্ট হবে, তারপরে 10 নম্বরে আপনার মার্কশিটের উপর। না, এই ক্ষেত্রে যারা যোগ্য, মানে যাদের চাকরি গেছে তারা তো এগিয়ে যাবে, ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারা তো পিছিয়ে পড়বে। এটাই যদি এই কথাটার উপরে যদি ভ্যালিড হতো, তাহলে তো আজকে মহামান্য বিচারপতি হাইকোর্টে তিনি হস্তক্ষেপ করতেন। আমি আবারও রিপিট করছি, কোনো ভারতবর্ষ নয়, পৃথিবীতে আপনার এক্সপিরিয়েন্সের দামের জন্য, আপনাকে যোগ্যতার জন্য এক্সপিরিয়েন্স থাকলে সেখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়, সরকারি বেসরকারি সব ক্ষেত্রে। এবং সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে যেখানে সরকারি ক্ষেত্রেও এক্সপিরিয়েন্সের জন্য অন্যান্য রাজ্য নিয়োগ হয়েছে, এই পশ্চিমবঙ্গ নিয়োগ হয়েছে, এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হয়েছে। এরকম নয় যে এটা প্রথম হচ্ছে। মজার বিষয় হলো এগুলো গিয়ে হাইকোর্টে গিয়ে বলছে, যারা বলছে এই রাম আর বামের উকিলগুলো, এরা টাকা কামানোর জন্য যাচ্ছে, কেউ বিনা পয়সায় লড়ছে। আপনি গিয়ে বলুন, আমি তো বলবো যারা ওয়েটিং লিস্টে ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সাঙ্গপাঙ্গরা যারা আপনাদের হয়ে মামলা লড়েছিলেন, যারা আপনাদের চাকরি দেওয়াতে পারলেন না, এই 5313 জনের যাদের মানে বলছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এরা টেন্টেড, তাদের চাকরিটা চলে গিয়ে যারা ওয়েটিং লিস্টে ওয়েটিংয়ে ছিল তাদের চাকরির জন্য যদি পিটিশন দেওয়া হতো, তাহলে যদি সবার চাকরি হতো, তাহলে আজকে আপনারা কিন্তু এই যারা ওয়েটিংয়ে ছিল, যাদের হয়ে মামলা করেছে, সেই সংখ্যাটা কিন্তু প্রত্যেকে অলমোস্ট চাকরি পেয়ে যেত। সেটা করতে দিল না। মজার বিষয় হলো সেটা করতে দিল না, সরকারকে অপদস্থ করতে হবে, কিন্তু নিজেরা শূন্য হবো, মানুষ চাকরি না পায়। অভিযোগ এটাই কি যে অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য, সেই কারণেই এই পন্থা নিয়েছে বা এরকম বিজ্ঞপ্তি প্রকাশ। আবার বাজে কথা, অযোগ্যদের যোগ্যদের। প্রথম কথা হলো যে সুপ্রিম কোর্টের যারা পরীক্ষায় বসতে পারবে বলেছে এবং যারা পুরনো চাকরি করলে সেখানে ফেরত যেতে বলেছে, সেই নট ফাউন্ড টু বি টেন্টেড সংখ্যাটা, যেটা 15,000-এর আশেপাশে, তাদের বিরুদ্ধে কারো কোনো প্রমাণিত অভিযোগ, প্রমাণিত সিবিআই তদন্ত করছে, প্রমাণিত তো ছেড়ে দিন, কোনো অভিযোগ নেই। এই সংখ্যাটার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। পুরো ব্যাপারটাকে, প্যানেলটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের অর্ডার মেলে, কিন্তু এসএসসি রিভিউ পিটিশনও করেছে, তার হিয়ারিং বাকি আছে সুপ্রিম কোর্টে। রিভিউ পিটিশন গেছে কিন্তু সুপ্রিম কোর্টের মানে যেই জাজমেন্টটার উপরে, তো রিভিউ পিটিশনের হিয়ারিংটাও আছে, সেখানে গিয়েও কিন্তু আবার এসএসসির লয়াররা তারা তাদের বক্তব্য জানাবেন। তাই আমরা পরিষ্কার বলছি, যারা আপনারা যাদের হয়ে মামলা লড়েছিলেন, বিকাশবাবু আপনি বলুন, তাদের কি একজনেরও চাকরি আপনি করে দিতে পেরেছেন? একজনকেও করে দিতে পারেনি। উল্টে সুপ্রিম কোর্ট বলেছে ওই 15,000-এর 31শে ডিসেম্বর অবধি কারো মায়না বাদ যাবে না, প্রত্যেকে মায়না পাবে। যদি অযোগ্য হয় তাহলে 5300 জনেরটা কেন বললো যে বাদ দিতে হবে, মায়না দিতে পারবে না? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা তো করা যাচ্ছে, এটা আপনিও দেখতে পাচ্ছেন। আপনি সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ুন না, অর্ডার কপি আপনি দেখুন না, এই পার্থক্যটা, তার মধ্যে কিছু ফ্যাকচুয়াল মানে এর মধ্যে কিন্তু কারেকশনের দরকার আছে। ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা হচ্ছে বলা হয়েছে যে আজকে মামলাকারীদের বক্তব্য যে রাজ্যের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা একেবারেই সুপ্রিম কোর্টের পরিপন্থী, আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য। হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি কি জানেন না যে, তাহলে তো আজকে উনি শুনতেন, তাহলে বলতেন নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ করে দিতেন, হস্তক্ষেপ করবে না, পরিষ্কার বলে দিয়েছে। প্রথম কথা হলো প্রত্যেকটা নিয়ম মেনেই এসএসসি করছে, আর হাজার একটা রেফারেন্স আছে, আপনাকে আমি এক্ষুনি রেফারেন্স পাঠিয়ে দিতে পারি। সুপ্রিম কোর্টের যেই নিয়োগ প্রক্রিয়ায় যেই মানে অনুযায়ী এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যা নোটিশ দিয়েছে, তার অন্যান্য রাজ্যে এবং এই রাজ্যে আগে তার আছে, উদাহরণ আছে। তাই ওই যেগুলো বলছে না যে এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস,
একদম এটা তো অন্যান্য রাজ্যে হয়েছে। কিন্তু যেটা 35 মার্কস কমিয়ে একদম 10 করা হয়েছে যোগ্যতার নিরিখে, যেটা না না যোগ্যতার নিরিখে না, মানে আপনি যেটা বলছেন যে ওই মানে মার্কশিট একাডেমিক তো একাডেমিকে 10 নম্বর দেওয়া হয়েছে, এতে কি অসুবিধা এটা আছে? আগে 35 এবং নম্বর যোগ্যতা ছিল। এবার আপনি তো ধরুন কেউ শুধু সরকারি নয়, ধরুন কন্ট্রাকচুয়ালে কেউ যদি কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়িয়েছে, কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট নয়, তাতেও তার 10 নম্বর মার্কস থাকছে। এটা তো খুব ভালো। আপনি আজকে ধরুন ইন্টার্ন হিসাবে শুরু করলেন সাংবাদিকতা, আপনার ইন্টার্নের এক্সপিরিয়েন্সটা কি আপনি তারপরে কি চ্যানেলে যাবেন না, পার্মানেন্ট হওয়ার চেষ্টা করবেন না? সেই এক্সপিরিয়েন্সের দাম থাকে না? বা আপনি 10 বছর সাংবাদিকতা করছেন, আপনার এক্সপিরিয়েন্সের দাম নেই? আবার যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া, কোথাও গিয়ে কি এটা অ্যাসিওর করা যায় কি যে আবার দুর্নীতি হবে না? না না দুর্নীতি, দেখুন দুর্নীতি হয়েছিল, এটা যদি কেউ আমরা অস্বীকার করি তাহলে আমরা তো সেটা করার আমরা করছিও না, কোনোদিনও করিনি। দুর্নীতিতে নিশ্চিতভাবে কেউ না কারা যুক্ত ছিল, যাদের জন্য এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। সে যদি তৃণমূল কংগ্রেসও করে, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা পরিষ্কার বলেছেন। আমরা দলের হয়ে যারা বলি, তারা একাধিকবার বিভিন্ন চ্যানেলে সংবাদ মাধ্যমে বলেছি যে যারা দোষী, সিবিআই তদন্ত করছে, সিবিআই সবাইকে যা যা আইন মেনে যা যা শাস্তি হওয়া উচিত সব দেওয়া হোক। কিন্তু আমার কথা হলো সিবিআইকে তো সেটা বলতে হবে, খুঁজে বার করতে হবে, সেটা তো কলকাতা পুলিশের হাতে নেই। কিন্তু নিশ্চিতভাবে কিছু ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সেগুলো মানুষ আমাদের প্রতি যদি বারবার আস্থা রাখছে, আমরা সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছি। সেই প্রসেসটা ক্রমাগত হচ্ছে। আমরা দেখেছি যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে এই প্রসেসগুলো, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার, তিনি আসার পরে যেই স্বচ্ছতা আনা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সেগুলো চেষ্টা করা হচ্ছে। আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং ওএমআরসির যে সংরক্ষণের প্রক্রিয়াটা, সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু এগুলো তো স্বচ্ছতার মাধ্যমেই করা হচ্ছে। সবাই দেখবে, সব কিছু পোর্টালে থাকবে। সিপিএমের মতো তো এখন দেখুন, এখন সমস্ত কিছু ইন্টারনেটে সমস্ত কিছু তথ্য আপনি পাবেন। বাম আমলে এসএসসি শুরু হওয়ার আগেরও যে বাম আমলের পিরিয়ডটা, সেই পিরিয়ডে কারা নিয়োগ করতো, কীভাবে করতো? জ্যোতি বসু নিজে বলছেন যে কোর্টে মামলা হওয়ার জন্য 6 থেকে 7 বছর তিনি নিয়োগ করতে পারছেন না। এটা তো বাম আমলে হয়েছে। তার বাম আমলের প্রত্যেক ঘরে হোল টাইমারদের পরিবারের একজন করে চাকরি পেয়েছে। তো কিভাবে চাকরি পেয়েছে সেগুলোর ডকুমেন্টেশন পাওয়া যাবে না, পাওয়া সম্ভব নয়। তো এখন আমাদের স্বচ্ছতার মধ্যে, আপনি যেটা বলছেন নিশ্চিন্ত থাকুন, পুরোটাই স্বচ্ছতার মধ্যে। কিন্তু এখন যে চাকরিহারা শিক্ষকরা রয়েছে, তারা তো একদম বেঁকে বসে রয়েছে যে তারা মানে পরীক্ষা দেবে না। তো এখন এই সমাধানটা কোন পথে? না, এটা তো সুপ্রিম কোর্টে তাহলে পিটিশন করতে হবে। এসএসসিও রিভিউ পিটিশন করেছে, তারপরে এরাও দেখুন সুপ্রিম কোর্টের উপরে আপনি কেউ নয় একদমই। কিন্তু অনেকের এখানে মানে শারীরিক অনেক রকমের অক্ষমতা রয়েছে, যে যারা একাডেমিক আর এক্সপেরিয়েন্সের জন্য 10-20 নম্বর তো আপনি পেয়েই গেলেন। বাদবাকি আপনি এতদিন ধরে শিক্ষকতা করছেন, ছাত্রদের পড়াচ্ছেন, কি পড়াতে হয়, কি কোশ্চেন হয়, আপনি সবই তো জানেন। তো আপনি কেন এত ভয় পাওয়ার আপনার কি আছে? আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি যদি ধরুন 10 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল বা 12 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, আপনি যদি আরেকটা চ্যানেলে যান, আপনি ভয় পাবেন? তাহলে পরীক্ষা দেবেন। আর যদি পরীক্ষা না দিতে হয়, সেই অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসতে হবে। রাজ্য সরকার অ্যাপিল করতে পারে, পিটিশন করতে পারে, যেটা এসএসসি করেছে, অলরেডি রিভিউ পিটিশন করেছে। কিন্তু রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট যদি বলে পরীক্ষায় বসতে হবে, রাজ্য সরকারও বলবে তুমি পরীক্ষায় বসো, না বসলে বসবে না। রাজ্য সরকারের এখানে কিছু করার নেই। মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে কারো চাকরি যাবে না। যারা যোগ্য প্রত্যেকে চাকরি পাবেন, প্রত্যেকে স্কুলে গিয়ে বসে থাকুন, কাজ করুন, পড়ান, স্কুলে প্রত্যেককে শিক্ষকতা করুন। আপনাদের প্রত্যেকের স্যালারি মাসের 1 তারিখে পৌঁছচ্ছিল, এখনো পৌঁছচ্ছে, এই মাসেও পেয়েছে। তাহলে আপনি কিন্তু এই জোরটা কিসের নিরিখে দেওয়া হচ্ছে যে তারা চাকরি পাবেই, একজনেরও চাকরি যাবে না? কারণ তাদের তো সবাইকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। 15,000-এর চেয়ে তো বেশি ভ্যাকেন্সির সংখ্যাটাও তো অনেক। হ্যাঁ, কিন্তু পরীক্ষা তো বসতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে। আমরা দেখুন, আপনি যদি পরীক্ষায় না বসেই যদি মনে করেন, তাহলে না প্রশ্নটা আপনি করে দেবেন, অন্যদের তোলার সুযোগ করে দেবেন, তার মানে আপনি অযোগ্য। এই প্রশ্নটা তোলার সুযোগটা করে দিচ্ছেন আপনি। যখন মানছেন যে দুর্নীতি হয়েছে, তাহলে কোনো ক্ষেত্রে তো রাজ্য সরকারের দায় থেকেই যায় না। দেখুন, রাজ্য সরকারের দায় বা যে এতগুলো রাজ্য সরকারের মধ্যে শিক্ষক কর্মী যারা রয়েছেন, তারা আজকে রাস্তায়, বা তাদের কেউ রাস্তায় নেই।
প্রথম কথা, কেউ যদি ইচ্ছে করে রাস্তায় থাকে, আপনি শিক্ষকতা করবেন, আপনার মায়না ঢুকে যাচ্ছে, আপনি সব পাচ্ছেন, আপনি যদি মনে হয় রাস্তায় থাকবেন বিরোধীদের উস্কানিতে, বিরোধীদের কথা শুনে, যারা শূন্যতে বসবাস করছে তাদের কথা শুনে যদি আপনি মনে করেন রাস্তায় থাকবেন, তাহলে কেউ আপনাকে কিছু করার নেই। আপনি রাস্তায় থাকবেন, আপনার ইচ্ছে হয়েছে না পড়িয়ে রাস্তায় থাকবেন। এই সরকার মানবিক, এই সরকার জোর করে লাঠি পেটিয়ে তুলে দেবে না জ্যোতি বসুর সরকারের মতো। তাই আপনার মনে হচ্ছে রাস্তায় থাকবেন, তারপরেও মায়না পাবেন, তাহলে পাবেন, মায়না পাচ্ছেন। আপনার যদি বলার থাকে, আপনারা অনেক বক্তব্য হাইকোর্টেও দিয়েছেন, সুপ্রিম কোর্টেও দিয়েছেন, আপনার যদি মনে হয় আমি না পরীক্ষা দিতে সেটা ভালো হয়, ওদের কোনো অসুবিধা নেই। আবারও বলছি, রিপিট করছি, রাজ্য সরকারের কোনো অসুবিধা নেই। যদি সুপ্রিম কোর্ট বলে দিতে হবে এখানে যে না পরীক্ষাটা আমাদের এদের পরীক্ষা দিতে হবে না, আমরাও তো বলছি পরীক্ষা তো নিতেই হবে, সেজন্য 31 মে বিজ্ঞপ্তিও একদম জারি করা হয়েছে। আমরাও তো বলছি যে এই 15,000-এর বিরুদ্ধে আপনার চ্যানেলের শুরুতেই তো আমি বললাম কোনো অভিযোগ নেই। পরীক্ষা এটা সুপ্রিম কোর্টকে বুঝতে হবে। বিকাশ বাবুরা ভুল পথে ভুলভাবে রিভিউ পিটিশন হয়েছে, পরিচালিত করছে। তো আপনারাও লয়ার রেখে, এসএসসিও রাখছে, আপনারাও লয়ার আছে, আপনাদেরও লয়ার আছে, আপনারাও বলুন যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। এবার কেউ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সিবিআই ওএমআর সিটের যে কপিগুলো, মিরর ইমেজ, যেগুলো গুরগাঁও থেকে বাজেয়াপ্ত করেছেন, যেগুলো হার্ড কপি, যেগুলো বিভিন্ন সেগুলো নিয়ে আমি বলছি, সেগুলো সিবিআই এবং হাইকোর্ট বলেছিল যে হলফনামা দিতে হবে এই লিস্টটার সাথে মিলিয়ে। র্যাঙ্ক জাম্পিং, ওএমআর শিট, এগুলো সমস্ত কিছু মেয়াদ উত্তীর্ণ। টোটাল সংখ্যাটা হলো, আমি আবারও রিপিট করছি, 1201 এবং 4212, এই 5313। এই সংখ্যাটা টোটাল হলো, এই সংখ্যাটা কিন্তু দুজনেই, সিবিআই যেটা বলেছে এবং এসএসসি দুটোই কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট হলফনামা দিয়ে জানিয়েছে। 5313টা নিয়ে কোনো সংশয় নেই যে এদের বিরুদ্ধে অভিযোগ আছে। তাহলে বাদবাকির বিরুদ্ধে যদি আপনার অভিযোগ না থাকে, আপনার পাড়াতে চুরি হয়েছে, এবার আপনার পুলিশকে আপনি কমপ্লেন করলেন, চোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা হলো যে এইবার সারা পাড়ার 100টা ফ্যামিলির সবাইকে বললেন ঘরে আটকে থাকো, খাওয়া দাওয়া নেই, বাজার করতে যেতে পারবেন না, যতদিন আমি চোর না খুঁজতে পারছি, সেটা 2 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, আমি আটকে রাখবো। একদম। এ তো গেল শিক্ষক কর্মীদের কথা, চাকরিহারা যারা শিক্ষক। এবার আমি আসি অশিক্ষক কর্মীদের কথা। যে আজকে অমৃতা সিনহার এজলাসে মামলা ছিল এবং সেখানে যে ভাতা, আপনিও জানেন যে ভাতা দেওয়ার একটা বিষয়, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, গ্রুপ সি কে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের যারা অশিক্ষক কর্মী রয়েছেন তাদেরকে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবং তড়িঘড়ি সেই সংক্রান্ত মামলাও হয় যে কিসের ভিত্তিতে তাদেরকে ভাতা দেওয়া যাবে বা কিছু। তো আজকে অমৃতা সিনহার এজলাসে মামলাটা হয়। তো সেক্ষেত্রে অমৃতা সিনহা বিভিন্ন প্রশ্ন রেখেছেন, মানে রাজ্যের তরফে, রাজ্যের কাছে বিভিন্ন প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন। আমরা এই সংক্রান্ত একটা প্রতিবেদন দেখে নেব। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 2016 সালের এসএসসির পুরো প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। এরপরেই চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত 15ই মে ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 ও গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়। সরকারের সেই নির্দেশকে বেআইনি বলে উল্লেখ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। রাজ্যের বিরোধিতা করে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, আদালতের রায় যাদের চাকরি গিয়েছে তাদের ভাতা দিয়ে আসলে আদালতের রায়ের অবমাননা করছে রাজ্য। দুর্নীতি ধামাচাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জনগণের স্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরিহারাদের দেওয়া যায় না। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে, এত তাড়াতাড়ি কি করে দেওয়া হবে? এখনই কোনো টাকা দেবেন না। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল, এই মামলা গ্রহণযোগ্য নয়। মামলা যারা করেছেন তারা সবাই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী। রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে তারা কোনোভাবে প্রভাবিত হচ্ছেন না। বিচারপতি প্রশ্ন তোলেন, জনগণের করের টাকায় যে চাকরিচ্যুতদের ভাতা দেওয়া হচ্ছে তার বিনিময়ে সরকার কি পাচ্ছে? গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 টাকা ও গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা মাসিক ভাতা যে ঘোষণা করা হয়েছে তা নির্ধারণ করা হয়েছে কিভাবে?
এইভাবে আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের ভাতা দেওয়ার কোনো উদাহরণ কি গোটা দেশে রয়েছে? পরবর্তীতে বিচারপতি অমিতা সিনহার প্রশ্নের যথাযথ জবাব দিতে পারেনি রাজ্যের আইনজীবী। এরপরেই মামলার শুনানির শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি অমিতা সিনহা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, Adicon ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1। সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছা করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু করা, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবার। Adicon ম্যানেজমেন্ট শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। Adicon ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যের ঝুড়ি। দেখুন কথার কুস্তি। আমরা ছিলাম আলোচনায় চাকরিহারাদের ভাগ্য কোন পথে। আবারও সেই অশিক্ষক কর্মী যারা রয়েছেন, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী রয়েছেন, তাদের ভাতা বন্ধ হয়ে গেল। রাজ্যের তরফে যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই ভাতাতে আবারও স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কি বলবেন দাদা? দেখুন, প্রথমত যে আমরা অভিজিৎ বাবুকে জানি, বিচারপতি, তিনি ছিলেন বিচারপতি, তিনি অনেক মিডিয়াতে খবর হওয়ার জন্য অনেক বক্তব্য দিতেন। সেই অভিজিৎ বাবু দেখলাম ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে গেলেন। তাই বিভিন্ন অন্যান্য বিচারপতিদেরও দেখছি বিভিন্ন জায়গায় তারা রাজনৈতিক দলে জয়েন করে ফেলছেন তাদের বিচারপতি সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরেই। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এরকম অনেকেই হচ্ছে, কে কি রায় দিচ্ছে এখন না বিচার ব্যবস্থার প্রতি আমরা
হাইলি মানে সম্মান করি সবাই, মানে কোথায় যাবে সাধারণ মানুষ, কিন্তু এমন কিছু ঘটনা হচ্ছে না, মানে না, সম্মানটা কিন্তু নষ্ট আজকে বিচারপতি অমৃতা সিনহা যে প্রশ্ন রাজ্যের তরফে করেছেন খুবই যুক্তিসঙ্গত। তা হচ্ছে যে ঘরে বসে বসে, মানে আপনি বা আমি যেই হোক, ঘরে বসে বসে টাকা পেয়ে যাব, তাহলে আমরা কি দেব? ওনার প্রশ্ন যে যারা ভাতা পাবে তারা রাজ্যকে কি দেবে, না, খুবই যুক্তিসঙ্গত। প্রথম কথা হলো যারা সরকারি কর্মচারী সংখ্যাটা টোটাল যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার মানে যারা তাদের 1%-ও কম। এবার ভাতা দিয়ে সুপ্রিম কোর্টে যা রায় আছে তার হয়ে সরকার তার আমাদের লয়াররা মানে সরকারের লয়াররা তারা গিয়ে সুপ্রিম কোর্টে বলছেন। এখানেও যা যা আমাদের ভাতা নিয়ে যা যা বক্তব্য, তাদের ভাতা নিয়ে আমাদের বক্তব্য আছে। ভাতা তো আপনারা বলছেন মহার্ঘ ভাতা, সে ভাতা তো মানে ভাতাই, সেখানে সরকার যেটা মনে হবে দেবে সরকারি কর্মচারীদের জন্য। অনেকেই অনেক রাজ্য অনেক রকমভাবে দিচ্ছেন, কেন্দ্র একরকমভাবে দেয়, সেরকমভাবে আমরা যেই সরকারটা আমরা যেইভাবে দেওয়ার মনে করছে সরকার দিচ্ছে, নিশ্চিতভাবে দেবে। সরকার শুধুমাত্র 1% কর্মচারীদের নিয়ে চিন্তিত নয়। কিন্তু আজকে তো স্থগিতাদেশ হয়ে গেল, এরপরে তাহলে কি ভাগ্য, মানে আইনি ব্যাপার, এইবারে নিশ্চিতভাবে আইনি ব্যাপার, সরকারের যা বক্তব্য সরকার নিশ্চিতভাবে আইনি প্রক্রিয়া শুরু হবে। আমরা তো বললাম এরকম আমার বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখেও বলছি, এরকম বিচারপতিরা নিজেদের ভট্টাচার্যের দাবি কি যে দুর্নীতিকে সমর্থনের জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত, মানে এরকম। আর বিকাশবাবু, আমি তো বললাম বিকাশবাবু সর্বভুক, চাকরি থেকে আরম্ভ করে সবকিছুই খায়। তো বিকাশবাবু যাদের হয়ে মামলা লড়ে শুধু টাকা না, বিকাশবাবু জিততে পারে না, বিকাশবাবু তাদের চাকরিটা পাইয়ে দিতে পারে না। চাকরি পাওয়ানোর মামলা, চাকরি খাওয়ার মামলা লড়েনি, কিন্তু উনি চাকরি পাওয়ানোর মামলা লড়েছিল, কিন্তু একজনকেও চাকরি দিতে পারেনি। কিন্তু কোটি কোটি এই যে মানে বিকাশবাবুর কথা যখন উঠলো, আবারও ওই চাকরির প্রসঙ্গে যেতে হবে। তাহলে ওই যারা মানে কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, এদের জন্য যে যাদের জন্য চাকরির জন্য মঞ্চে গেছিলেন, তাদের হয়ে মামলা, তাদের এখন সরকার তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য অর্ডার দিয়ে বেরিয়ে গেছে, জয়েনিং লেটার পেয়ে গেছে, তাদের বিরুদ্ধে যাতে জয়েন না করতে পারে মামলা লড়েছে আবার। এর আগে এখন বিক্ষোভ করছে বিকাশবাবুদের এগেনস্টে। এই তো পরিস্থিতি। তো বিকাশবাবু কি বলছে নিয়ে সেটা নয়, আমরা আবারও বলছি সরকার নিশ্চিতভাবে সরকারি কর্মচারীদের প্রতি সংবেদনশীল, তাদের ব্যাপারটা ভাবছে, কিন্তু তা সত্ত্বেও সরকার শুধু 1% মানুষ যারা সরকারি কর্মচারী বা সরকার কর্মচারী হিসাবে যুক্ত, তাদের বাইরে একটা বৃহত্তর সমাজ আছে যাদের জন্য সরকারি বিভিন্ন সামাজিক কর্মসূচি আছে আমাদের, যেখানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সেখানে কত সংখ্যক মহিলারা পাচ্ছে, কত সংখ্যক পরিবার কৃষক বন্ধু পাচ্ছে, কত সংখ্যক রূপশ্রী পাচ্ছে, এরকম বিভিন্ন সামাজিক স্কিমগুলো, স্বাস্থ্যসাথী, এইখানে যে সরকার খরচা করছে এই খরচাটা আমরা দেখছি। কিন্তু হ্যাঁ, আবারও বলছি বিচার প্রক্রিয়া এবং বিচারপতিদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এমন কিছু রায় দেখছি আর এমন কিছু ঘটনা সারা ভারতবর্ষের নিরিখে দেখছি যে বিচারপতি থাকাকালীনই রেজিগনেশন দিয়ে ভোটে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ শেষ হচ্ছে রাজ্যপাল হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ভারতবর্ষে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে বলে কে কোথায়। আবার দেখা গেল কেউ রায় দিল, আবার সে গিয়ে দেখলাম শুনতে পাচ্ছি হয়তো কলকাতায় সিপিএম বা বিজেপি কার হয়ে দাঁড়াবে সেটা ঠিক হচ্ছে 2026 বিধানসভা, শুনতে পাচ্ছি, আমি জানি না। এবার বিচারপতি এরকম রায় দেয়, তার বিরুদ্ধে আবার দেখুন, আপনার যদি সিঙ্গেল বেঞ্চ রায় দেয় তার উপরে আপনি ডিভিশন বেঞ্চে যেতে পারবেন, তারপরে আপনার সুপ্রিম কোর্টে যেতে পারবেন, তো যাওয়ার ব্যবস্থা আছে রাজ্য সরকারের কাছে। তাহলে আইন রয়েছে, মামলাও চলবে। তাহলে কিন্তু আমাদের যে প্রশ্ন ছিল যে চাকরিহারাদের ভাগ্য কোন পথে, সেই উত্তর কিন্তু অধরাই। আগামী দিনে মিলবে কিনা তার দিকে অবশ্যই আমাদের নজর রাখবে। এখন কথার কুস্তি এ পর্যন্তই। অবশ্যই নজর রাখুন পরবর্তী প্রোগ্রাম দেখতে স্কাই নিউজ বাংলায়।